ইনফার্টিলিটি বা পিসিওডি ইজ এ কমপ্লিটলি লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা ভুলভাল খাচ্ছি প্রচণ্ড বেশি, তারপরে দেরি করে ঘুমানো, দেরি করে ঘুম থেকে ওঠা, স্মোকিং, অ্যাডিকশান, এই ধরনের যে জিনিস। আমার কাছে একজন লেডি এসেছিলেন, ওনার মিসক্যারেজের কেস ছিল, মানে ওনার বেবি আসে 1 মাস বা 2 মাসের মধ্যে ওনার মিসক্যারেজ হয়ে যায়। তো আর স্ট্রেসটাকে যদি আপনি রিলিজ না করেন, ওই স্ট্রেসটা একদিন এনজাইটি হবে, আপনি ওটা নিয়ে ঘাবড়াবেন, আর এনজাইটিটা একদিন ডিপ্রেশন হয়ে যাবে। তখন মেডিকেশন, ডক্টরের হেল্প, হেনা তেনা অনেক কিছু প্রয়োজন পড়বে। আর এই যে সাডেন যে চেঞ্জটা থাকে না, এটা ইজি না কোনো মেয়ের জন্য নেই, এটা প্রচণ্ড বেশি ডিপ্রেশন ক্রিয়েট করে। যখন একটা মেয়ে কনসিভ করে, তার বাচ্চা হয়, তার বডি পুরোপুরিভাবে পাল্টায়। শুধু তার ফিজিক্যাল বডিটা পাল্টায় না, তার পুরো লাইফটা পাল্টায়। আজকের এই বিশেষ পডকাস্ট শুরু করার আগে প্রথমেই ডেকে নেব আজকে আমাদের বিশেষ অতিথি যোগা ট্রেনার রিয়া চক্রবর্তী। নমস্কার। কেমন আছো প্রথমে আগে বল? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বিন্দাস আছি। আজকে পডকাস্টটা করার আশা করছি আরো ভালো থাকবো। নিশ্চয়ই। তো আজকে পডকাস্টটা যে বিষয়ের উপর কথা হবে, যে ওমেন্স ওয়েলনেস এর উপর, এই টপিকটাই কেন তুমি চুজ করলে? বিকজ এই টপিকটার সাথে আমি নিজেকে অনেকটা বেশি রিলেট করতে পারি। বিকজ আমি ছোটোবেলার থেকে আমার মাকে দেখেছি, আমার বাড়িতে যারা বাকি মহিলারা ছিল, ওদের মধ্যে একটা জিনিস আমি সবসময় দেখেছি, যে তারা নিজের হেলথকে একদম প্রায়োরিটি দিত না। মানে যতক্ষণ না একদম অল্প আধটু মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে, তো ওটাকে ইগনোরই করা হতো। কেন কি ঘরে কাজ করতে হবে, সব রেসপন্সিবিলিটি আছে, সমস্ত কিছু। যতক্ষণ না মানে এক্সট্রিম পর্যায়ে কিছু হচ্ছে, একবারে বিছানাতে পড়ে যাচ্ছে, উঠতে পারছে না, বডি পারমিট করছে না, ওরা ডক্টর অবধি দেখানোটা অ্যাভয়েড করে, ডক্টরের কাছে যেতে চায় না। তো হ্যাঁ, এটা সব ফ্যামিলিতে আছে, এটা শুধুমাত্র আমার বাড়ি বলে না, সব জায়গাতে। মানে মেয়েরা নিজের হেলথকে প্রায়োরিটিতে দেয় না। ওদের কাছে প্রায়োরিটি লিস্ট যদি তৈরি করা হয়, হাজব্যান্ড আছে, বাড়ি আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সব আছে, কিন্তু যদি নিজের হেলথের ব্যাপার হয়, ফিজিক্যাল হেলথ, সেটা একদম লাস্টে আসে। আর যদি মেন্টাল হেলথের কথা বলি, তো সেটা থাকেই না লিস্টের মধ্যে। তো আমি এই জিনিসটা ফিল করেছি যে মেয়েরা যেহেতু নিজেকে প্রায়োরিটি দিচ্ছে না, নিজের হেলথকে দিচ্ছে না, তো সেটা খুব দরকার আছে যে ওদের মধ্যে অ্যাওয়ারনেসটা ছড়ানো হোক, যে আপনি যদি নিজে হেলদি না থাকেন, তাহলে আপনি কী করে নিজের ফ্যামিলি টেক কেয়ার করবেন। বা যদি নিজের ফ্যামিলির জন্য বাঁচতে হয়, নিজের সন্তান, নিজের স্বামীর জন্যে, তাও আগে নিজের শরীরটাকে তো ফিট রাখাটা দরকার আছে। আপনি ফিল্ডে কতদিন ধরে আছেন? আমি যোগা স্টার্ট করেছিলাম 2019 থেকে। তো আমি ওই সময় থেকে আমি নিজেও শিখেছি আর শেখাচ্ছিও। ওই বছরই আমার শেখা, আর সেই বছরের শেষের থেকে আমার শেখানোটা স্টার্ট হয়েছে। আচ্ছা, মানে ওমেনদের ক্ষেত্রে কি প্রবলেম বেশি আপনি দেখেছেন যে আপনার কাছে আসে? মেনলি যে প্রবলেমগুলো আসে সেটা হলো, ওরা মেনলি দেখুন, যে জিনিসটা চোখের সামনে পড়ে, ওরা ওই জিনিসটা নিয়ে ওরা বেশি কনসার্ন থাকে। যেমনি ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট কমাতে হবে, তো মেনলি ওরা ওই মানে কারণের জন্যই আসে। কিন্তু যেটা বেসিক্যালি, যেটা সবথেকে বড় যে প্রবলেমটা আছে, সেটা হলো কি রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস। যেমনি আজকাল মেয়েদের পিসিওডি প্রবলেম প্রচুর বেশি হচ্ছে, সিস্টার প্রবলেম আসছে। তো অনেক মেয়েরা যারা আনম্যারিড আছে, তাদের পিসিওডি হচ্ছে, তো পিসিওডির কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে। পিসিওডির অনেকগুলো সিমটম থাকে, যেমনি ফেশিয়াল হেয়ার গ্রোথ হয়, অ্যাকনে প্রবলেম আসে, স্কিন প্রবলেম আসে, তো সেই ইস্যুগুলো আসে। তারপরে পিসিওডি হলে ওবেসিটি হয়ে যায়। আর আরেকটা ব্যাপার আছে, যদি আপনি আনহেলদি লাইফস্টাইল যারা মেনটেন করে, তাদের ওবেসিটিটা আরও বেশি হয়। তো যদি ওয়েট বাড়ে, তার কারণেও পিসিওডি হওয়ার মানে চান্সেসগুলো আর কি ইনক্রিজ হয়ে যায়। তারপরে যারা বিবাহিত মেয়ে আছে, তারা কনসিভ করার চেষ্টা করছে, কিন্তু ওরা কনসিভ করতে পারছে না, অনেক মাস ধরে ট্রাই করছে, বছরের পর বছর কনসিভ ওরা মানে করতেই পারছে না। তো হরমোনাল কোনো ইমব্যালেন্সের ইস্যু আছে, কিংবা ফার্টিলিটি ইস্যুস আছে কোনো না কোনো। আর যাদের বাচ্চা আছে, তাদের আমি দেখছি যে তাদের আফটার প্রেগনেন্সি বডিতে অনেক রকমের চেঞ্জেস আসে। তো বডি পুরোপুরিভাবে পাল্টায়, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব রকমের চেঞ্জেস আসে বডিতে। তো ওটার জন্য ওরা নানানভাবে ওরা ডিল করছে। কারো ব্যাক পেনের ইস্যু হচ্ছে, কারো বডি উইকনেস আছে, কারো মেটাবলিজম উইক হয়ে গেছে, মানে কিছু খাচ্ছে না তারপরও ওয়েট বেড়ে যাচ্ছে। তারপরে বডি ওয়েট একটা ইস্যু, তারপরে ডিপ্রেশনে আছে। এই ধরনের অনেক ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল প্রবলেম দিয়ে মেয়েরা সাফার করছে। আর ওরা এগুলোকে কাউকে মানে বোঝাতেও পারছে না, বা কোথার থেকে ওরা অ্যাসিস্ট পাবে, ঠিকভাবে এটাকে করবে। কেন কি টাইম আরেকখানা ফ্যাক্টর, মানে সব থেকে বড় যদি চ্যালেঞ্জ আমি বলি, তাহলে টাইম। কেন কি সব কিছু করার পরে কারোর কাছে ওই টাইমটাই থাকছে না যে সে নিজের হেলথের মধ্যে ফোকাস করবে। তো এই প্রবলেমগুলো মেনলি আছে। আচ্ছা, আপনি যে প্রথম টার্মটা ইউজ করলেন পিসিওডি, মেইনলি এটা কি কারণে হয়ে থাকে? দেখুন, পিসিওডি হওয়ার অনেকগুলো কারণ আছে, যেটার মধ্যে সবথেকে বেসিক কারণ হলো আপনার হরমোনাল ইমব্যালেন্স।
ঠিক আছে, বডিতে আমাদের যে হরমোনগুলো থাকে না, ওই হরমোনের জন্যই আমাদের বডি ফাংশন করে। তো যদি হরমোনাল ইমব্যালেন্স হয় তাহলে এগ যে রিলিজ হয় এভরি মান্থ, মেয়েদের বডিতে এগ রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো এগ যখন ফলিকুলার সেল থেকে যখন রিলিজ হচ্ছে, ওটা যদি প্রপারলি রিলিজ হয় আর ওটা যদি বেরিয়ে যায়, তো ওটা ফার্টিলাইজ হবে, আদারওয়াইজ ওটা বেরোবে, যে কারণে মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে। তো যখন হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমটা আসছে তখন এগ প্রপারলি রিলিজ হতে পারছে না, যে কারণে কি হচ্ছে, সেগুলো ছোট ছোট সিস্ট হয়ে থেকে যাচ্ছে, যেটাকে পলিসিস্ট বলা হচ্ছে, মানে কি পিসিওডি। তো ওইগুলো সিস্ট হয়ে থেকে যায়। তো ওই কারণেই তারপরে দিয়ে আপনার মানে মেয়েদের মধ্যে পিরিয়ডস ক্র্যাম্প হয় বা ইররেগুলার পিরিয়ডসের প্রবলেম হয়। আরেকখানা প্রবলেম হলো যেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে বডিতে কি হচ্ছে, আমরা যাই কিছু খাচ্ছি ওগুলো যখন আমরা কোনো কার্বস ইনটেক করছি ওটা বডিতে ব্রেকডাউন হচ্ছে আর গ্লুকোজে ওটা ফর্ম হচ্ছে। তো বডিতে যখনই গ্লুকোজের লেভেলটা বাড়ছে তখন আমাদের পেনক্রিয়াস কী করছে, ইনসুলিন রিলিজ করছে। আর তখনই যখন বডিতে যখন ইনসুলিন লেভেলটা বাড়ছে তখন সেলসগুলো ওপেন হচ্ছে আর সেল ওই গ্লুকোজটাকে কনজিউম করছে, যে কারণে বডি এনার্জি পাচ্ছে আর আমরা সারাদিনের কাজকর্মগুলো করতে পারছি। কিন্তু যদি বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি হবে, সেল ওই গ্লুকোজটাকে অ্যাবজর্বই করবে না। তো যদি বডিতে ইনসুলিন লেভেল যখনই বেড়ে যাচ্ছে তখন ওয়েট গেনের প্রবলেম আসছে ফার্স্ট। সেকেন্ড হলো অ্যান্ড্রোজেন হরমোন বলে একটা হরমোন আছে, যেটা মেন হরমোন হয়, কিন্তু ওটা মেয়েদের বডিতে অল্প অ্যামাউন্টে থাকে। ওই হরমোনটা বেড়ে গেলেও সিস্টের প্রবলেম হয়, পিসিওডি প্রবলেম হয়। আপনি তো যোগা ট্রেনার, মানে এর থেকে কিভাবে যোগার মাধ্যমে এটা থেকে মানুষ মুক্ত পেতে পারে, মানে মুক্ত হতে পারে? যোগার মাধ্যম থেকেই মুক্ত পেতে পারে, এটা একটা আলটিমেট সলিউশন আছে। কারণটা হলো এই জন্যে, দেখুন মেডিসিনস মেয়েরা খেতেই পারে, এটা তো কোনো প্রবলেম নেই। আজকে মেডিকেল সায়েন্স অনেকটাই উন্নত আছে। আর যদি আমি কোনোদিনও এটা বলবো না, অনেক যোগা ট্রেনাররা এটা বলে যে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওষুধ খেতে হবে না। আমার কাছে অনেক স্টুডেন্টরা এসে বলেছে যে ম্যাডাম যোগা যখন করছি তাহলে তো আর মেডিসিন খাওয়ার দরকার নেই, আমরা এমনি ঠিক হয়ে যাব। কিন্তু উই আর নট ডক্টরস, আমরা ডক্টর না, আমরা মেডিসিন খেতে কোনোদিনও বারণ করবো না। যোগা দিয়ে আমরা কি করছি, বডির একটা হিলিং মেকানিজম আছে, আমাদের বডি কিন্তু নিজে নিজে হিল হতে পারে। যোগা দিয়ে আমরা ওই হিলিং মেকানিজমটাকে আমরা বুস্ট করি, এটা হলো প্রথম। দ্বিতীয় জিনিস হলো, যদি হরমোনকে ব্যালেন্স করতে হয় তাহলে আপনার যোগাটা হেল্পফুল হয় প্রচণ্ড বেশি। সেকেন্ড হলো, যোগা শুধুমাত্র আসন বা প্রাণায়াম না, যোগা একটা কমপ্লিট লাইফস্টাইল মানে চেঞ্জেসটাকে আপনার প্রমোট করে। তো আগে এটা বুঝতে হবে যে সিস্টের প্রবলেম বা ইনফার্টিলিটির প্রবলেমটা কেন হচ্ছে। ফার্স্ট হলো লাইফস্টাইলে যে আমাদের আজকালের দিনে যে লাইফস্টাইলগুলো আছে না, ওই কারণে এটা হচ্ছে। এটা কমপ্লিটলি একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। ইনফার্টিলিটি বা পিসিওডি ইজ এ কমপ্লিটলি লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা ভুলভাল খাচ্ছি প্রচণ্ড বেশি, তারপরে দেরি করে ঘুমানো, দেরি করে ঘুম থেকে ওঠা, স্মোকিং, অ্যাডিকশান, এই ধরনের যে জিনিসগুলি হয় না, এগুলো আমাদের বডিতে স্ট্রেস ক্রিয়েট করে। যদি আপনি স্ট্রেস অনেক বেশি নেন তাহলে বডিতে কর্টিসল নামের একটা হরমোন থাকে যেটা ইনক্রিজ হয়ে যায়। আর যদি কর্টিসল হরমোনটা ইনক্রিজ হয় বা বডির যে বাকি যে হরমোনগুলি আছে না সেগুলো ইমব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে। তো যদি স্ট্রেসকে রিলিজ করতে হয় আপনি কি করবেন, আপনি মুভি দেখবেন, এতে স্ট্রেস রিলিজ হবে না। হতে পারে 3 ঘন্টার জন্য যদি আপনি মুভি দেখেন বা আপনি স্ক্রল করেন, এতে আপনি জাস্ট নিজেকে ডাইভার্ট করছেন, বাট স্ট্রেসটা রিলিজ হচ্ছে না। ওটার জন্য আপনাকে প্রপার একটা মেডিটেশন করতে হবে বা প্রাণায়াম করতে হবে, তাকে আপনি বডিকে শুধু বাইরে দিয়ে না, আপনি ভিতর দিয়েও বডিটাকে ক্লিন করছেন। তো এখানে যোগা আপনার কাজ করে। আর আরেকটা ব্যাপার হলো, যেটা আমি যদি প্রথমেই বললাম ওবেসিটির কথাটা, আপনি একটা জিনিস বুঝুন, একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করাটা খুব বেশি দরকার আজকালের দিনে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। কেন কি আমরা সবাই জব করি, নিজের কাজের মধ্যে ব্যস্ত আছি, সারাদিন খেটে খুঁটে যখন আমরা বাড়িতে এসে বসি, কারো ইচ্ছা করবে না যে আপনি মানে বাইরে যান, দৌড়ান, রানিং করুন। কিংবা আমাদের আজকালের দিনে যে কাজের যে পুরো ধরনটা আছে ওটা বসে থাকার মতন। কাপড়ও আমরা ধুচ্ছি ওয়াশিং মেশিনে, ঠিক আছে, মশলা আমরা পিসছি মিক্সার গ্রাইন্ডারে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছুই হচ্ছে না। এই জিনিসটা অনেকটা কনসার্নের ব্যাপার। আপনি যদি এখন এটা প্রশ্ন করতেই পারেন যে আগেকার দিনে এই প্রবলেমগুলো হতো না, বা এখন আপনি যদি দেখেন গ্রামের দিকে মেয়েদের ইনফার্টিলিটি বা পিসিওডি এই ধরনের প্রবলেম হয়, এতটা প্রবলেম নেই। কারণটা কি আছে, যে ওরা সারাদিনের যে কাজগুলো করে সেখানে বডির
সমস্ত এক্সারসাইজ হয়ে যায়, প্রত্যেকটা জয়েন্ট ওদের বডির মুভ হচ্ছে, ওরা নিচে বসে যে ঘর মুছছে, ওটা হলো, কাপড় ধোয়া হলো, মশলা বাটা হলো, ধান কোটা হলো, মানে এভরিথিং ওদের বডি পুরোপুরি কাজ হচ্ছে, ওরা মাঠে ঘাটে ওরা কাজ করছে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাফিসিয়েন্ট হচ্ছে, যেটা আমাদের হচ্ছে না। এখন যদি আমি কাউকে বলি তাহলে আপনি আগের মতন করে আগের লাইফস্টাইলে আপনি এসে চলে আসুন, ওটা পসিবলই না এখন। আমাদের এখন পসিবল না যে আমরা আগের লাইফস্টাইলে আসবো, কিংবা আগে যে আমরা খাবারগুলো খেতাম, পিওর খাবার খেতাম, কোনো ভেজাল হতো না, এখন আমাদের পক্ষে সেটাও সম্ভব না যে আমরা পিওর খাবার খাবো। আমাদের লাইফস্টাইল কমপ্লিটলি পাল্টে গেছে। তো আমরা পাস্টে যেতে পারবো না, ইটস ওকে, কিন্তু অ্যাটলিস্ট প্রেজেন্টের মধ্যেও আমরা কিছু হ্যাবিট নিজের লাইফের মধ্যে আনতে পারি, যে 1 ঘন্টা আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে এঙ্গেজ করলাম। আর যোগা এই কারণে, কেন কি যোগা যখন আপনি শুধু রানিং করছেন, ঠিক আছে, ওটা একটা কার্ডিওভ্যাসকুলার অ্যাক্টিভিটি, আপনার লেগসকে আপনি কাজে লাগাচ্ছেন, কিন্তু যখন আপনি যোগা করছেন আপনার বডির ইচ অ্যান্ড এভরি জয়েন্টকে আপনি মানে কাজে লাগাচ্ছেন, আপনার প্রত্যেকটা মাসল অ্যাক্টিভেট হচ্ছে, জয়েন্ট মোবিলিটি ইনক্রিজ হচ্ছে। আর যোগা শুধুমাত্র আপনার ফিজিক্যাল বডির উপরে কাজ তো করছে না, একটা এনার্জি বডিও আছে না, আপনার একটা ফিজিক্যাল বডি, বাট আপনার একটা এনার্জি বডিও আছে যেখানে ব্লকেজেস হতে পারে, এনার্জি চ্যানেলস আছে, চক্রাগুলোর ব্যাপারে আমরা যোগাতে মানে কথা বলি। তো যখন আপনি যোগা করছেন, আসন, প্রাণায়াম, মেডিটেশন, এতে শুধু আপনার ফিজিক্যাল বডি হিল হচ্ছে না, আপনার এনার্জি বডিতে যে ওই ব্লকেজেসগুলো আছে না, সেগুলো অবধি রিলিজ হচ্ছে। আর ওগুলো রিলিজ হলে অটোমেটিকলি এই ধরনের যে প্রবলেমগুলো, লাইফস্টাইল যে ডিসঅর্ডারের যে প্রবলেমগুলি থাকে, পিসিওডি, সেটা আপনার কিওর হবেই হবে। এটা ইজিলি রিভার্স করা যেতে পারে যদি আপনি লাইফস্টাইল চেঞ্জেস, যোগা আর ডায়েট, এই 3টে জিনিসের উপরে যদি ফোকাস করা হয়। এই যে আপনি বলেন কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে, মানে এর মেন কি পিসিওডি নাকি অন্য কিছু কারণ আছে? শুধুমাত্র পিসিওডি একটা কারণ না, অনেকের এমনও থাকে যে পিসিওডি থাকে না, তারপর ওরা কনসিভ করতে পারে না, হরমোনাল প্রবলেম থাকে। কেন কি একটা ফার্টিলিটিতে অনেকগুলো হরমোন রেসপন্সিবল হয়। একটা যে পুরো আপনার পিরিয়ড স্টার্ট হওয়া থেকে নিয়ে, মানে ফলিকুলার ফেজ থেকে নিয়ে আপ টু কনসিভ করা অবধি ইচ অ্যান্ড এভরি হরমোন কাজ করে বডি। তো যদি কোনো হরমোনে কোনো ইমব্যালেন্স থাকে, সেই কারণে হয় না। যেমনি আমি যদি এক্সাম্পল দিয়ে বেশি বলবো না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, প্রজেস্টেরন একটা হরমোন আছে, সেটা কিসের জন্য রেসপন্সিবল হয়, একটা যে ইউটেরাসে যে ইমপ্ল্যান্ট হবে ওটার জন্য ওটা রেসপন্সিবল হয়। এবার যদি ওই হরমোন যদি ইমব্যালেন্স থাকে, তাহলে কি হবে, এগ ফার্টিলাইজ হবে কিন্তু ওটা ইমপ্ল্যান্ট হবে না। তো ঠিক ওইভাবেই আপনার এস্ট্রোজেন যে হরমোন থাকে, সেটা কি করে, ইউটেরাসে একটা লাইনিং ক্রিয়েট করে, যে কারণে বেবিটাকে ইউটেরাস হোল্ড করতে পারে। এবার যদি ওই হরমোনে আপনার প্রবলেম থাকে, তখন মিসক্যারেজের চান্সেস বেড়ে যায়। তো এরকমই আপনার শুধুমাত্র পিসিওডি রেসপন্সিবল না, পিসিওডি ইজ ওয়ান অফ দি রিজন ফর ইনফার্টিলিটি। অনেকরা আছে যারা পিসিওডি হওয়ার পরেও কনসিভ করতে পারে, কেন কি তাদের বাকি জিনিসগুলো নর্মাল থাকে। আবার অনেকে এমন আছে যেখানে পিসিওডিটা নেই সেরকমভাবে, কিন্তু তাদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যেমনি লো এমএইচএস লেভেল আছে, তো সেখানে ওরা মানে কনসিভ করতে পারছে না, বা এলএইচ হরমোনের প্রবলেম আছে, তো এগ রিলিজ হচ্ছে না প্রপারলি। তো একটা এগ রিলিজ হওয়া থেকে নিয়ে বেবিটাকে আস্তে আস্তে করে বড় করা, এর জন্য বডির অনেক কিছু কাজে আসে। তো যদি ওখানে কোনো প্রবলেম থাকে, তখন বডি হোল্ড করতে পারে না, বা ফার্টিলাইজেশনে কোনো প্রবলেম এসে যায়। তো ও অনেকগুলো মানে ফ্যাক্টর মেনটেন করে, কিন্তু এই সব কিছুর পিছনে আপনার একটাই হলো যে লাইফস্টাইলের মধ্যে যে প্রবলেমগুলি থাকে না, ওটা এখানে অনেক বেশি ম্যাটার করে। কেন কি যেখানেই হরমোন ইমব্যালেন্সের ব্যাপারটা আসছে, সেখানেই আপনাকে লাইফস্টাইল চেঞ্জেস আনতে হবে। কেন কি আপনি যা খাচ্ছেন, আমরা যা কিছু খাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের বডিকে তৈরি করছে। আয়ুর্বেদাতে বলাই হচ্ছে, ইউ আর হোয়াট ইউ ইট। আপনি যা খাবেন আপনার বডিটা সেরকমই হবে। আমরা ভুলভাল খাচ্ছি, স্মোক করা হচ্ছে, ড্রিঙ্ক করা হচ্ছে, এগুলো বডিতে কর্টিসল লেভেলকে ইনক্রিজ করছে। রাত্রেবেলা ঘুম আসবে না ঠিকঠাকভাবে, এটাতে স্ট্রেস বাড়বে, তো এগুলো তো হরমোনকে ইমব্যালেন্স করবে। তো অনেকগুলো রিজন থাকে যে কারণে ইনফার্টিলিটির প্রবলেমটা হচ্ছে। লেট ম্যারেজটা কি একটা কারণ? লেট ম্যারেজটা অ্যাকচুয়ালিতে কারণ না, কেন কি অনেক মেয়েদের লেটে বিয়ে হয়, বাচ্চাও হয়। কিন্তু হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এখন লাইফটা প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে, অনেক বেশি ফাস্ট হয়ে গেছে এখন। তো যেই কারণে এখন লাইফটা এতটা ফাস্ট হয়ে গেছে, আর লাইফস্টাইলের
আমাদের লাইফস্টাইলগুলো এখন পুরোপুরিভাবে পাল্টেই গেছে। এখন চাইলেও আমি যদি কাউকে বলি আপনি রাত 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, পসিবল না। সে অফিস থেকে ফিরছে রাত 9টার সময়। এবার যদি কেউ রাত 11টার সময় ঘুমায়, সে সকালবেলা উঠতে পারবে না। তো এখন কি হচ্ছে না, আমাদের বডিটাই এরকমভাবে তৈরি হয়ে যাচ্ছে যে এই হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমগুলো, তারপরে এই পিসিওডি ইস্যু, ইনফার্টিলিটি ইস্যু, ওবেসিটি, ডায়াবেটিস, এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। তো যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যদি তাড়াতাড়ি কেউ কনসিভ করে নেয়, তাড়াতাড়ি বলতে তাও একটা এজ, তাড়াতাড়ি ভেবে নিন যদি আপনি 25 আমি ধরলাম, কেন কি ফিমেলদেরকে, হ্যাঁ 25 to 35 মধ্যে যদি ফিমেল কনসিভ করে নিতে পারে, তাহলে ওই 25 to 35, তাহলে কি হয়, একটা মানে চান্সেস একটু বেশি থাকে। কেন কি ওই সময় বডির পুরোপুরিভাবে হরমোনাল যতই প্রবলেম হোক না কেন, বডির একটা ক্ষমতা থাকবে। তারপরে কি হবে, আস্তে আস্তে করে অলরেডি যে এগ কাউন্ট থাকে না, মেয়েদের মধ্যে এগ কাউন্ট লিমিটেড থাকে, ছেলেদের মধ্যে স্পার্ম কাউন্ট যেটা হয় ওটা লিমিটেড হয় না, ওটা ও চাইলে বাড়াতে পারে। কিন্তু মেয়েদের মধ্যে যে এগ কাউন্টটা থাকে সেটা মেয়েরা জন্ম থেকে নিয়ে আসে, কিন্তু ওটা যখন পুবার্টি আসে তখন এক এক করে এগগুলো রিলিজ হতে থাকে। তো ওটা আমরা কোনোভাবে ইনক্রিজ করতে পারবো না। তো এভরি মান্থ একটা দুটো করে এগ রিলিজ হয়, আর যেই কারণে সাইকেলটা মানে চলতে থাকে। এবার যদিও এগ কাউন্ট কমে যায়, বয়সের সাথে সাথে তো এগ কাউন্ট কমতে থাকবে, তো ওই সময়ও কনসিভ করতে অসুবিধা হতে পারে। বা এএমএইচ একটা থাকে, হরমোন আছে, ওটা যদি মানে লোতে চলে আসে, তখনও কি হয়, এগ রিলিজ হতে পারে না, মানে ফলিকুলার কাউন্ট কমে যায়, তো এগ রিলিজ হতে পারে না। তো এই কারণেই বলা হয় যে যত মানে 35 মধ্যে যদি মেয়েরা কনসিভ করে নেয়, তাহলে একটু মানে চান্সেস থাকে যে প্রবলেম হবে না, কনসিভ হয়ে যাবে। কিন্তু তার মানে এটা একদমই আমি বলবো না যে লেট ম্যারেজ করা যাবে না বা লেটে বাচ্চা নেওয়া যাবে না। অনেকে 39 এজেও বাচ্চা নিচ্ছে, অনেকে 40 ইয়ার্সেও হচ্ছে। এটা ডিপেন্ড করে ওরা নিজের বডিকে কীরকম মেনটেন রেখেছে, ওরা কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ আছে, ওদের বডির উপরে কতটা ফোকাস করছে। মেন্টাল হেলথ এর উপর কতটা মানে দায়ী? মেন্টাল হেলথ অনেক বেশি দায়ী করে, প্রচণ্ড বেশি। দেখুন, আমি আপনাকে যেটা বললাম যে শুধুমাত্র আমাদের ফিজিক্যাল বডিটাই কিন্তু একটা বডি না, ঠিক আছে। আমাদের যোগাতে বলা হচ্ছে পঞ্চকোষার ব্যাপারে, 5 লেয়ার অফ এক্সিস্টেন্স। মানে এটা যে আমাদের যে ফিজিক্যাল বডি আছে, এটাকে অন্নময় কোষা বলা হয়। অন্ন মানে ভাত, অন্ন, ঠিক আছে। আমি ভাত বললাম, এটা অ্যাকচুয়ালি ভাত না, এটা হলো অন্ন। হ্যাঁ, অন্ন। তো এটা আমাদের মেনলি খাবার আর জল দিয়ে চলে। তো এই ফিজিক্যাল বডিতে আপনার অর্গানস আছে, নার্ভস আছে, ভেন্স আছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, সমস্ত সিস্টেম আপনার চলছে। এর ভিতরে যে একটা যে লেয়ার আছে, এর উপরে যে একটা লেয়ার আছে, সেটা হলো কি প্রাণময় কোষা, যেটাকে এনার্জি বডি বলা হয়, যেখানে আপনার এনার্জি চ্যানেলস থাকে, যেটাকে যোগাতে নাড়ি বলা হয়। ওখান থেকে এনার্জি ফ্লো করে। আর যে 7 চক্রার ব্যাপারে আপনি নিশ্চয়ই শুনেছেন, 7 চক্রা থাকে। এবার আমাদের যে 7 চক্রা আছে না, আমাদের বডির প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা ফাংশনকে কন্ট্রোল করে, এদের আলাদা আলাদা ফাংশন আছে। আমি যদি ইনফার্টিলিটি নিয়ে যদি আমরা কথা বলছি, ইনফার্টিলিটিতে লোয়ার 3 চক্রাস আর রেসপন্সিবল। ফার্স্ট ইজ মূলাধার চক্রা, যেটা আমাদের বেস অফ স্পাইনে আছে। সেকেন্ড ইজ স্বাধিষ্ঠান, যেটাকে স্যাক্রাল চক্রা यानी कि সেক্স চক্রা অনেকে বলে। থার্ড হলো গিয়ে মণিপুরা চক্রা, যেটা হলো গিয়ে সোলার প্লেক্সিস, আমাদের নেভেলে আছে। তো 3টে চক্রা প্রচণ্ড বেশি রেসপন্সিবল হয় ইনফার্টিলিটির জন্য। যদি এই চক্রাগুলোতে ব্লকেজেস থাকে, তাহলে এর সাথে যে রেসপন্সিবল যে অর্গানগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেগুলো এফেক্টেড হবে। ফর এক্সাম্পল, যদি মণিপুরা চক্রাতে ব্লকেজেস থাকে, আপনার ডাইজেস্টিভ ইস্যুস, ব্লোটিং, এই ধরনের প্রবলেম হতে পারে। কোর উইক থাকবে, কোর উইক হলে মেন্টাল বডিও এফেক্টেড হয়। এবার এর পরে যে লেয়ারটা আছে না, সেটা হলো গিয়ে মনোময় কোষা। এবার যেমনি ফিজিক্যাল বডিতে ভেন্স আছে, এনার্জি বডিতে এনার্জি চ্যানেলস আছে। ফিজিক্যাল বডিতে ব্লাড ফ্লো করে, এনার্জি বডিতে প্রাণা ফ্লো করে। প্রাণা হলো গিয়ে ভাইটাল ফোর্স, মানে হ্যাঁ, প্রাণ শক্তি, ঠিক আছে। মানে আপনি যদি নিজের ব্রিদিং হোল্ড করেন, আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু প্রাণা যদি বডির থেকে 1 সেকেন্ডের জন্য বেরোয়, আপনি সার্ভাইভ করতে পারবেন না। এটাই কারণ হলো যে অনেক ঋষিমুনিরা জলের নিচেও মানে করতো, মেডিটেশন করতো, কিন্তু ওদের কিছু হতো না, কেন কি ওদের মধ্যে প্রাণা অনেক বেশি আছে ভিতরে, ওরা সার্ভাইভ করে যেত। তারপরে যে লেয়ারের ব্যাপারটা বললাম মনোময় কোষা, সেটা হলো গিয়ে আমাদের মেন্টাল বডি, সেখানে আমাদের থটস ক্রিয়েট হয়। ওকে, এবার যখনই আমরা একটা জিনিসকে নিয়ে ভাবি, ওটা হলো গিয়ে থট।
যখনই থটটা বারবার করে করে ক্রিয়েট হতে থাকে না মাইন্ডের মধ্যে, যে কোনো একটা জিনিসকে নিয়ে যখন আপনি অনেক বেশি ভাববেন, অনেক বেশি চিন্তা করবেন, ওটা স্ট্রেসে পরিণত হয়ে যায়। আর স্ট্রেসটাকে যদি আপনি রিলিজ না করেন, ওই স্ট্রেসটা একদিন এনজাইটি হবে, আপনি ওটা নিয়ে ঘাবড়াবেন, আর এনজাইটিটা একদিন ডিপ্রেশন হয়ে যাবে। তখন মেডিকেশন, ডক্টরের হেল্প, হ্যানা ত্যানা অনেক কিছুর প্রয়োজন পড়বে। এবার স্ট্রেস যখন মানুষের মধ্যে প্রচণ্ড বেশি বেড়ে যাচ্ছে, ওর মেন্টাল বডি এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, ও স্ট্রেসটাকে রিলিজ করছে না। এবার আপনি দেখবেন যদি কেউ রেগে যায়, ওর বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, ব্রিদিং, ওর ব্রিদিংটা কিন্তু এফেক্টেড হয়। কিংবা আপনি যখন অনেক বেশি খুশি হবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা পাল্টাবে, আপনার ব্রিদিংটা দেখবেন অন্যরকম হবে। রাগ হলে জোরে জোরে ব্রিদিং করে মানুষ, হ্যাঁ না? তো এটা কেন হচ্ছে, মানে আপনার থটস, আপনার যে চিন্তা ভাবনা আছে, আপনার মেন্টাল বডিতে যেটা ক্রিয়েট হচ্ছে, সেটা আপনার ব্রিদিং আর আপনার ফিজিক্যাল বডিকে ডাইরেক্টলি এফেক্ট করছে কি না, ঠিক আছে? তো যদি এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনার ফিজিক্যাল বডি বা ব্রিদিংকে এফেক্ট করে, তার মানে আপনার মেন্টাল বডিতে যে থটটা বা যে স্ট্রেসটা আপনি অনেক দিন ধরে পুষে রেখেছেন, সেটা আপনার ফিজিক্যাল বডি বা আপনার ব্রিদিংকে অনেকভাবে এফেক্ট করতে পারে। যে স্ট্রেসগুলো আপনি নিচ্ছেন, যে ধরনের স্ট্রেস আপনি নিজের মধ্যে নিয়ে বসে আছেন, সেটাকে যদি আপনি রিলিজ না করেন, ওটা আস্তে আস্তে আপনার ব্রিদিংকে এফেক্ট করবে। আপনি ওটাকে বুঝতে পারবেন না, আপনি ওটাকে ইগনোর করে দেবেন। তারপরে কি হবে, ওটা আপনার ফিজিক্যাল বডিতে ট্রাভেল করবে। যে মুহূর্তে ওটা ফিজিক্যাল বডিতে আসবে, ওটা আপনার অর্গানকে এফেক্ট করা স্টার্ট করে দেবে, ঠিক আছে? তো এনার্জি বডিতে কি হবে, আপনার চক্রাতে ব্লকেজেস ক্রিয়েট হবে, কেন কি স্ট্রেস আছে, চক্রাতে ব্লকেজেস ক্রিয়েট হবে, এনার্জি চ্যানেল নাড়িতে ব্লকেজেস ক্রিয়েট হবে। আর যেই চক্রাতে ব্লকেজ ক্রিয়েট হবে, ফর এক্সাম্পল যদি আমি যদি ফিনান্সিয়াল স্ট্রেস নিই প্রচণ্ড বেশি, তাহলে আমার মূলাধার চক্রাতে ব্লকেজেস আসবেই আসবে। তো আমার মূলাধার চক্রাতে ব্লকেজেস আসলে আমার মূলাধার চক্রার সাথে যে রিলেটেড সিস্টেম আছে, সেখানে আমার এফেক্ট হবে, মানে আমার রিপ্রোডাক্টিভ হেলথ এফেক্টেড হবে সেখানে। তো মেন্টাল বডিতে আমরা যা ক্রিয়েট করছি, সেটা কমপ্লিটলি আমাদের এনার্জি বডি আর আমাদের ফিজিক্যাল বডিতে এফেক্ট করছে। এই কনসেপ্টটাকে আদিজা ব্যাধি বলা হয়। মানে যতক্ষণ ওটা মেন্টাল বডিতে আছে, দিস ইজ কল্ড আদি। যখন ওটা ফিজিক্যাল বডিতে এসে গেছে, ইট হ্যাজ বিকাম ব্যাধি। তখন ডক্টর ডায়াগনোস করে বলছে যে এই রোগটা আছে, কিন্তু ওই রোগটা অনেক আগে কিন্তু মেন্টাল বডিতে এসে গেছিলো। তো যোগা এই কারণেই প্রয়োজন, কেন কি যোগা শুধুমাত্র ফিজিক্যাল বডিতে কাজ করবে না। আপনি মেডিটেশন করলে আপনার মেন্টাল বডি ক্লিন হবে, প্রাণায়াম করলে আপনার প্রাণাময় কোষা ক্লিন হবে, যদি আসন করা হয়, এক্সারসাইজ করা হয়, যোগিক ব্যায়াম করা হয়, তাহলে ফিজিক্যাল বডি ক্লিন হবে। তো ডিটক্সিফিকেশনের যে প্রসেসটা আছে, ওটা ডিপ রুটে গিয়ে হচ্ছে। তো আমরা মেন্টাল বডি ফিজিক্যাল বডিকে এফেক্ট করছে, আর যোগা থেকে আমরা পুরো মেন্টাল ফিজিক্যাল সমস্ত কিছুকে আমরা ক্লিন করতে পারছি, আর ভিতর থেকে আমরা হিল করছি। এই জন্যেই বলা হচ্ছে যে যোগা দিয়ে পিসিওএসকে রিভার্স করা যেতে পারে, আর ইনফার্টিলিটি প্রবলেমটাকে দূর করা যেতে পারে। কারণ কি ইনফার্টিলিটির ইস্যুটা আপনার কমপ্লিটলি লাইফস্টাইল ডিসঅর্ডার, ইট ইজ আদিজা ব্যাধি। মানে এটা ট্রাভেল করেছে আপনার মেন্টাল বডি থেকে ফিজিক্যাল বডি। অনেক ক্ষেত্রতে এমন হয় যে ফিজিক্যাল বডি থেকে জিনিসগুলো মানে মেন্টাল বডিতে ট্রাভেল করে। যেমনি একটা ইনফেকশন হলো বা জ্বর হলো, সেখানে কিন্তু আমার মেন্টাল বডি আগে এফেক্ট হয়নি, আগে আমার ফিজিক্যাল বডি এফেক্ট হয়েছে। ওটা আমার প্রাণাময় কোষাকে এফেক্ট করছে, ব্লকেজেস ক্রিয়েট করছে, ওটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, দেন আমার মেন্টাল বডি এফেক্টেড হচ্ছে, আমি স্ট্রেস করছি। কিন্তু ইনফার্টিলিটি বা পিসিওডি হোক, ডায়াবেটিস হোক, এগুলো অনেকটা কিন্তু আদিজা ব্যাধি, মানে কি মেন্টাল বডি থেকে রোগটা ট্রাভেল করে ফিজিক্যাল বডিতে এসছে। আচ্ছা, আপনি যে চক্রের কথা বললেন, কারো যদি ডিসব্যালেন্স হয়ে গিয়ে থাকে, মানে সে কিভাবে সেটাকে অ্যাক্টিভ বা আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যেতে পারবে? অনেকগুলো রাস্তা আছে এটার জন্যে। যোগাতে আসন হয়, প্রত্যেকটা চক্রের জন্য আলাদা আলাদা করে আসন থাকে, আসন করা যেতে পারে। সূর্য নমস্কার করলে তো পুরো 7 চক্রাতেই মানে ওটা কাজ করে, সূর্য নমস্কার। তাছাড়া চ্যান্ট হয়, প্রত্যেকটা চক্রার বীজ মন্ত্র হয়, বীজ মন্ত্র নিয়ে যদি চ্যান্ট করা হয়, ওটাতে যে ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, সেটা ব্লকেজেসগুলোকে রিলিজ করে চক্রাকে অ্যাক্টিভেট করে। দেন চক্রার মেডিটেশন আছে, চক্রা মেডিটেশন আমরা করাই, সেখান থেকেও হয়। প্রাণায়াম আছে, মুদ্রা আছে নানান রকমের, প্রত্যেকটা চক্রা আলাদা আলাদা করে মুদ্রা থাকে। তো যোগাতে পুরো দেয়াই আছে আপনি কি করে নিজের 7 চক্রাকে ব্যালেন্স করে জিনিসটা কিওর করবেন। কিন্তু যে প্রবলেমগুলো আসছে, চক্রা ব্লকেজেস, যদি কারো ইনফার্টিলিটি প্রবলেম থাকে,
চক্রাতে ব্লকেজেস আছেই আছে, সেটাকে ক্লিন করতে হবে। মেনলি লোয়ার 3 চক্রাস আর গেট ব্লকড। এই যে আমি বলছি, মনে করেন কেউ কনসিভ করে ফেললো, তার ডেলিভারিও হয়ে গেল, তারপরে যোগা কতটা দরকার তার জন্য, নাকি সে সব কিছু স্টপ করে লাইফে আবার বিজি হয়ে যাবে? সে লাইফে বিজি হতেই পারে, আমিও একসময় বিজি হয়েছিলাম, আর তারপরে বুঝতে পেরেছি যে নিজেকে সময় না দিয়ে আমি কতটা বড় ভুল করেছি। কেন কি আমিও একটা মা, আমার একটা 10 বছরের বাচ্চা আছে, আমি জব করি, আমারও ফ্যামিলি আছে। আমি এটা খুব ভালো, যেটা আপনাকে প্রথমেই বললাম যে এই জিনিসটার সাথে আমি খুব রিলেট করতে পারি, কেন কি আমি ওই ফেজেই আছি। তো যখন একটা মেয়ে কনসিভ করে, তার বাচ্চা হয়, তার বডি পুরোপুরিভাবে পাল্টায়। শুধু তার ফিজিক্যাল বডিটা পাল্টায় না, তার পুরো লাইফটা পাল্টাচ্ছে, তারপর রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার স্নান করা, খাওয়া, ঘুমানো, এভরিথিং তাকে বাচ্চার টাইমের হিসাবে করতে হয়। আর এই যে সাডেন যে চেঞ্জটা থাকে না, এটা ইজি না কোনো মেয়ের জন্য নেওয়া। এটা প্রচণ্ড বেশি ডিপ্রেশন ক্রিয়েট করে। পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ রিয়েল। ওই সময় মনে হয় যে লাইফটা এখানে স্ট্রাক হয়ে গেল। আমার নিজে ফিল হয়েছে, মাঝে মধ্যে বাচ্চার উপরে রাগ উঠতো, তো বাচ্চার সাথেও রিলেট করতে বা ওই অ্যাটাচমেন্টটা আনতে না একটুখানি অসুবিধা হয়ে যায়। তারপরে দিয়ে হরমোনস কমপ্লিটলি চেঞ্জ হয়। যদি আমি 7 চক্রার যে কথা বললাম, 7 চক্রাতে আপনার কমপ্লিটলি আপনার ডিসব্যালেন্স আসা, ব্লকেজেস আসা, এগুলো আসবে। আর প্রত্যেকটা ফিজিক্যাল প্রবলেমের সাথে না ইমোশনাল প্রবলেমগুলো অ্যাজ এ ব্যাগেজ চলে আসে। মানে এই যে উইক কোর হয়ে যায় মেয়েদের, কোর একদম উইক হয়ে যায় প্রেগনেন্সির পরে, যে কারণে হ্যাঙ্গিং টামির একটা প্রবলেম আসে। তো মেয়েরা শুধু ওটাই দেখে যে বাচ্চা হওয়ার পর আমার তলপেটটা বাইরের দিকে বেরিয়ে গেছে বা হ্যাঙ্গিং মামি টামি এসছে। কিন্তু হ্যাঙ্গিং মামি টামিটা শুধুমাত্র উইক কোরের জন্যে, বা ওটা কোনো নর্মাল ফ্যাট না, ওটার কারণে, ওটার মানে হলো আপনার মণিপুরা চক্রা উইক আছে। তো মণিপুরা চক্রা উইক হলে লো সেলফ স্টিম হয়, যেটা মেয়েদের মধ্যে আপনি খেয়াল করবেন বাচ্চা হওয়ার পরে না অনেক মাদের মধ্যে একটা লো সেলফ স্টিম এসে যায়, বা একখানা মানে ডাইজেস্টিভ ইস্যুসের প্রবলেমগুলো সে চলে আসে। তো প্রবলেমগুলো অনেকটা ভিতর থেকে থাকে, ঠিক আছে। অ্যাঙ্গার, ইরিটেশন, এগুলোও কিন্তু আমাদের বেলি ফ্যাটকে অনেকটা বেশি এফেক্ট করে। ইভেন যারা স্ট্রেস নেয় প্রচণ্ড বেশি, তাদেরও লোয়ার বডিতে ফ্যাট প্রচণ্ড বেশি জমে যায়। তো এই চেঞ্জেসগুলো মেয়েদের মধ্যে আসে। তারপরে দিয়ে গ্রিফ চলে আসা, হ্যাঁ, মানে নিজের লাইফটা একদিকে স্টাক হয়ে গেল, কিন্তু কিছু করতে পারছি না। অনেক সময় মনে হয় যে আর মনে হয় কিছুই হবে না, এখানে এটা করতে হবে, নিজেকে টাইম দিতে চাইছি কিন্তু টাইম বার করতে পারছি না। তো সেখানে কোথাও না কোথাও না শুধুমাত্র নিজের ক্ষতিটা হচ্ছে না, আশেপাশে যা লোকজন আছে না তার উপরে অনেক সময় আমরা রাগ নামিয়ে ফেলি। হাজব্যান্ডের উপরে হোক বা শাশুড়ির উপরে হোক, কেউ কোনো কথা বললো, ছোটো ছোটো কথা গায়ে লেগে যায়, কান্না চলে আসে। তো এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কেন? কেন কি সে নিজেকে টাইম দিতে পারছে না, নিজেকে ভিতর থেকে খুশি রাখতে পারছে না। যদি আমি নিজের থেকে খুশি না থাকি, আমি আশেপাশের লোককে কোনোদিনও খুশি রাখতে পারবো না। আপনার কাছে যা থাকবে আপনি তাই দেবেন। যদি আপনার কাছে রাগ থাকে আপনি রাগ দেবেন, ভালোবাসা থাকলে আপনি ভালোবাসা দেবেন। তো মেয়েদের প্রচণ্ড বেশি প্রয়োজন যে বাচ্চা হওয়ার পরে অ্যাটলিস্ট কিছুটা টাইম ওরা বার করুক আর নিজের হেলথের মধ্যে ফোকাস করুক। শুধুমাত্র ফিজিক্যাল হেলথের জন্য না, এটা কী হবে, ওদের ফিজিক্যাল বডিটাকে ওরা রিকভার করতে পারবে। প্রেগনেন্সির আগের যে বডিটা আছে, বডি মানে শুধু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আমি বলছি না, মেটাবলিজম হোক, বডির পশ্চার হোক, এনার্জি লেভেল, এভরিথিং, সেটাকেও ওরা স্ট্রেংথ, সেটাকেও ওরা আবার ফিরে পেতে পারে। প্লাস ওদের মধ্যে যে অ্যাঙ্গার, ডিপ্রেশন বা এনজাইটিটা যে ফর্ম হচ্ছে না, সেটাকে ওরা আরামসে ডিল করতে পারবে, ওরা বাইরে বার করতে পারবে, নিজের মধ্যে ওরা খুশি হতে পারবে। আর এনজাইটি বা ডিপ্রেশনটা না, পোস্টপার্টাম ডিপ্রেশনটা, অনেকে মনে করে যে বাচ্চা ছোটো হওয়া অবধি থাকে 2-3 বছর, তারপরে দিয়ে ওটা চলে যায়, কিন্তু ওটা না। কিন্তু ওই অ্যাঙ্গার, ইরিটেশনটা ওটা ক্যারি অন হতেই থাকে কোনো না কোনোভাবে, ওটা লাইফ টাইম ওটা থেকে যায়। যেই কারণে বাচ্চা বড় হওয়ার পরেও মারা অনেকটা বেশি অ্যাটাচড হয়ে যায় বাচ্চার সাথে। তখন বাচ্চা কোনো খারাপ কথা বললেও মনে হয় যে আমি আমার পুরো লাইফটা এখানে দিয়ে দিলাম, আর বাচ্চা আমাকে এই কথাটা শোনাচ্ছে, কেন কি সে সত্যি নিজের লাইফটা দিয়েছে। কিন্তু সেই জায়গায় যদি সে নিজের ব্যাপারে একটুখানি যদি সময় বার করে, আর যদি নিজের ব্যাপারে ভাবে, নিজের হেলথ, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা নিয়ে যদি একটু চিন্তা করে না, তাহলে তার অতটা খারাপ লাগবে না। মানে কি নিজের জন্য যদি আপনি ভাবেন, কিছুটা রাখেন, তাহলে অন্য কেউ আপনাকে কি বললো বা না বললো বা কি বিহেভ করলো, অতটা আপনাকে ওই জিনিসটা ট্রিগার করবে না। তো নিজের ফিজিক্যাল মেন্টাল হেলথের জন্য যোগাটা খুব দরকার।
বিশেষ করে মাদের। আচ্ছা, আপনি যে পিসিওডি বা কনসিভ করতে পারছেন না, এই যে প্রবলেমগুলো যাদের আছে, হুম ওরা কোন যোগা ট্রেনিং শুরু করলো হুম বা আপনার কাছেই হয়তো সে গেল, হুম। কতদিনের মধ্যে সে রেজাল্ট দেখতে পাবে তারপর? এটার কোনো আপনার ফিক্সড না, কেন কি কারণ সবের আলাদা আলাদা আছে। ঠিক আছে, অনেকে ওবেসিটির জন্য কনসিভ হচ্ছে না, তো সেখানে তাকে ওবেসিটিটাকে ডিল করতে হবে। অনেকের ডায়াবেটিসের একটা প্রবলেম থাকে, সেখানেও কনসিভে প্রবলেম চলে মানে আসে অল্প আধটু, তো সেখানে আপনাকে দেখতে হবে। তো কারো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরকমভাবে হচ্ছে না, তো কারণগুলোকে বুঝে তারপরে ট্রিট করতে হয়। এবার কারো যদি হরমোন ইমব্যালেন্সের প্রবলেম থাকে তো অবভিয়াসলি ইট উইল টেক সাম টাইম। তা শুধুমাত্র যোগা করলে না, পুরো লাইফস্টাইলের মধ্যে চেঞ্জেসগুলোকে আনতে হবে। মানে আমি এদিকে যোগা করলাম, তারপরে গিয়ে আমি ভুলভাল আমি খাবার খেয়ে নিলাম। আমি রোজ এটা খাচ্ছি সেটা খাচ্ছি, বাইরে খাবার খাচ্ছি, মানে ইররেগুলারভাবে আমার লাইফস্টাইল চলছে, আমার স্ট্রেস আমি নিচ্ছি, অ্যাডিকশান আছে, এদিকে আমি যোগা করছি, এটা কাজ করবে না। তো এটা ডিপেন্ড করে যে কতটা ডেডিকেশনের সাথে প্র্যাকটিস করা হচ্ছে, লাইফস্টাইল চেঞ্জেসগুলোকে নিজের প্রপারলি ফলো করা হচ্ছে কি না, আর কী ধরনের প্রবলেম আছে। তো কিন্তু হ্যাঁ, এরকম কেসে দেখা গেছে যে 3 মাসে বা 4 মাসেও অনেকে কনসিভ করে নিয়েছে, যারা অনেক বছর ধরে ট্রাই করছিল কনসিভ করা, করতে পারছিল না, কিন্তু 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে ইজিলি ওরা কনসিভ করে নিয়েছে। আমার কাছে একজন লেডি এসেছিলেন, ওনার মিসক্যারেজের কেস ছিল, মানে ওনার বেবি আসে 1 মাস বা 2 মাসের মধ্যে ওনার মিসক্যারেজ হয়ে যায়। তো এটা অবভিয়াসলি এটা হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেম, কেন কি আমি যেটা বললাম যে একটা ইউটেরাস যে বাচ্চাকে রাখবে, যে ইমপ্ল্যান্ট হবে বা ইউটেরাস যে বাচ্চাটাকে হোল্ড করবে, ওই স্ট্রেংথটার জন্যও হরমোন রেসপন্সিবল হয়। তো ওনার হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওনার বাচ্চা কনসিভ উনি করেন, কিন্তু বাচ্চা থাকে না, মিসক্যারেজ হয় প্রচুর। তো ওনার 3টে মিসক্যারেজ ছিল। তো উনি আমার কাছে এসেছেন, উনি যোগা করেছেন নর্মাল, যেটা আমার রেগুলার ক্লাস হয় মেয়েদের জন্য, উনি জয়েন করেছিলেন। 1 মাস বাদে উনি কনসিভ করলেন, জাস্ট 1 মান্থ কনসিভ করলেন। কনসিভ করার পরে উনি আমাকে বললেন যে আমি এখন পারবো না, কেন কি আমি আমার ক্লাসের মধ্যে সব রকমের এক্সারসাইজ বগেরা করাই, যেটা ওনার জন্য সুটেবল ছিল না ওই স্টেজে। তো উনি তারপরেও প্রেগনেন্সি যোগার জন্য যে ছোটোখাটো যে গাইডেন্স আছে উনি আমার কাছ থেকে নিয়েছেন, আমি ওনাকে বলেছি। তো এখন কি হয়েছে, ওনার অলমোস্ট 4 মাস হয়ে গেছে, 5 মান্থে উনি যাবেন, আর ওনার একদম হেলদি প্রেগনেন্সি আছে এখন অবধি। মানে ওনার যে প্রত্যেকবার এটা হতো যে 1 মাস 2 মাসে ওনার মিসক্যারেজটা হয়ে যাবে, সেটা ওনার হয়নি। তো যোগা অনেকভাবেই জিনিসগুলোকে হেল্প করে, শুধুমাত্র কনসিভ করতে না, কনসিভ করার পর ওই বাচ্চাটাকে হেলদিভাবে রাখতে, একটা হেলদি প্রেগনেন্সির জন্যে যোগা অনেকটা বেশি হেল্প করে। কেন কি এটা আপনার যে হরমোনসগুলোকে ব্যালেন্স করা, বডির এনার্জি লেভেলকে ব্যালেন্স করে রাখা, তারপরে দিয়ে যদি আমি যেটা আমি চক্রার কথা বললাম, চক্রার ব্লকেজেসগুলোকে রিলিজ করা, চক্রার এনার্জিগুলোকে ব্যালেন্স করা, বডিতে ওভারঅল যে প্রাণা যে ফ্লো করছে সেটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে যোগা অনেকটা বেশি হেল্প করে সেখানে। এতক্ষণ যারা পডকাস্ট দেখছেন, আশা করছি পডকাস্ট খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে কি করবে, জাস্ট একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাও কতটা ভালো লাগছে, আর নেক্সট পডকাস্ট কিসের উপর তোমরা দেখতে চাও। তো ম্যাডাম, যেতে যেতে আমাদের অডিয়েন্সের জন্য স্পেশাল কিছু টিপস। দেখুন, টিপস আমি এটাই বলবো যে যোগাটাকে একটা আলাদা বার্ডেন হিসাবে বা আলাদা আমি কিছু করছি এটা হিসাবে দেখবেন না, কেন কি যোগাটা একটা লাইফের পার্ট। এই ধরনেরই লাইফের জন্য আমরা কিন্তু তৈরি হয়েছিলাম। আমরা চেয়ারে বসার জন্য আমাদের বডিটাকে তৈরি করা হয়নি, আমাদের বডি যে ফিজিওলজিটা আছে ওটাকে চেয়ারে বসার জন্যে বা এইসব মেশিন থেকে যে আমরা হেল্প নিয়ে কাজকর্ম করছি সেগুলোর জন্য আমাদের বডি তৈরি হয়নি, আমাদের বডি তৈরি হচ্ছে কাজ করার জন্য। তো আমরা যোগাতে যে আসনগুলো করছি, কোথাও না কোথাও আমরা আমাদের রুটসের সাথে কানেক্ট করছি নিজেকে। ওটা মালাসনে বসা হোক বা চক্কি চেলানো আসন করা হোক, নানান আসনের থ্রোতে আমরা জাস্ট নিজের হারিয়ে ফেলা যে মুভমেন্টগুলো আছে, যে মুভমেন্টগুলো একসময় আমরা করতাম, আমাদের যারা পূর্বাস ছিল ওরা করতো, ওইগুলোকে আমরা করছি। তো যোগা যদি টাইম না পান, দিনে অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিটস আপনি বার করুন। কেন কি লাইফস্টাইলটা আমাদের এখন এরকমই হয়ে গেছে যে আমরা সারাক্ষণ চেয়ারে বসে থাকি বা বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমরা রিল স্ক্রল করছি। তো জাস্ট নিজের ফিজিক্যাল বডিকে অ্যাক্টিভেট রাখার জন্যে আসন করুন, এক্সারসাইজ করুন, আর একটু টাইম বার করে চেষ্টা করুন মেডিটেশন করার বা প্রাণায়াম করা, যে কারণে আপনার মেন্টাল বডি থেকে স্ট্রেসটাও রিলিজ হতে পারে। অ্যান্ড অবভিয়াসলি বাইরে খাবার খাবেন, অবশ্যই খাবেন, সবারই খেতে ভাল লাগে, আমারও ভাল লাগে, আমরা বাঙালি, কিন্তু একটা লিমিট রেখে খাবেন। আর যতটা অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখা যায় তত ভালো।
আদারওয়াইজ প্রবলেম হতে পারে, যদি ইনফার্টিলিটির ব্যাপার আসে, অ্যাডিকশনের জন্য প্রবলেমটা হতে পারে। তাহলে এতক্ষণ পডকাস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডামের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে পার্সোনাল কন্ট্যাক্টও করতে পারো। তো যেতে যেতে জয় হিন্দ, জয় শ্রীরাম।